Good morning, dear students. আমরা last ক্লাসে শেষ করেছিলাম channel changes during flood. এটা আমরা basic channel changes যে mechanism সেটা আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম একটা channel cross section একটা flood সিজনে সময়ের সঙ্গে সঙ্গে 1-1.5 মাসের মধ্যে কিভাবে চেঞ্জ হয়। তোমাদের মনে আছে ক্রস সেকশন ডায়াগ্রাম গুলো আমরা দেখেছিলাম। আমরা ওয়াটার স্টেজ ভার্সেস ফ্লো কিভাবে ভ্যারি করে এটা আমরা দেখেছিলাম, এবং রিভারের বেড ম্যাটেরিয়াল কিভাবে ওঠানামা করে এটা আমরা দেখেছিলাম। কিপিং দোজ পিকচার্স ইন আওয়ার মাইন্ড, আমরা এখানে আরেকটু ফার্দার আগাই। লাস্ট ক্লাসের ডায়াগ্রামটা যদি আমরা মনে করি যে রিভারের বেড মনসুনের শুরুতে একবার উপরে ওঠে অর্থাৎ ডিপোজিশন হয়, তারপরে নিচে নামে অর্থাৎ ইরোশন হয়, আবার উপরে ওঠে তার মানে ডিপোজিশন হয়। এই যে উপরে ওঠা এটাকে যদি আমরা প্লাস ধরি আর নিচে নামা এটাকে যদি আমরা মাইনাস ধরি এবং উপরে ওঠা আবার আমরা প্লাস ধরি, এবং এই প্লাস মাইনাস কি হলো এটাকে আমরা ইগনোর করে অ্যাবসলিউট সাইন দিয়ে যদি আমরা ধরি যে ইরোশন যেটা হলো সেটাও প্লাস, ডিপোজিশন যেটা হলো সেটাও প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস যেটাই হোক এগুলোকে আমরা অ্যাবসলিউট সাইন দিয়ে আমরা অ্যাড করব। এটাই যদি করি তাহলে এক বর্ষা মৌসুমে রিভারের বেড যে পরিমাণ ওঠানামা করে রিভারের বেড যে পরিমাণ ওঠানামা করে এটাকে বলা হয় how much thickness of alluvium was reworked, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন সবগুলোকে পজিটিভলি যোগ করলে যেটা হয় সেটা হলো অ্যামাউন্ট অফ alluvium reworked। অর্থাৎ এই আমরা এভাবে করে বলি যে এই বর্ষা মৌসুমে 10 feet ফর এক্সাম্পল thickness of alluvium was reworked, তার মানে উঠানামা সব মিলে দেখো এখানে বলা আছে কমপ্লিট সাইকেল অফ রাইজিং অ্যান্ড ফলিং স্টেজ, অর্থাৎ এই রাইজিং স্টেজ আর ফলিং স্টেজ সব মিলে টোটাল অ্যালুভিয়াম যেটা রিওয়ার্কড হলো দ্যাট ইজ 10 feet. So this is the language how we express it. It is important for us to know how to express this sort of shift. এরপরে ওকে, এরপরে এই প্যারাগ্রাফটা দেখো তোমরা, এর পরের প্যারাগ্রাফটা আমরা দেখেছি বন্যার শুরুতে কিউ বাড়ে স্টেজ বাড়ে। কিউ বাড়া মানে আমি তোমাদেরকে আগেই বলেছি ফর এ গিভেন ক্রস সেকশন কিউ বাড়লে ধীরে ধীরে ভেলোসিটি বাড়ে এবং কিউ কমার পরে ধীরে ধীরে ভেলোসিটি কমে। কিউ ম্যাক্স কোথায়, এইচ ম্যাক্স কোথায় তোমরা সবই দেখেছো স্টেজ ডিসটেন্স ডায়াগ্রাম, এবং আমরা সেটা এক্সপ্লেইন করেছি। তোমাদের কোয়েশ্চেন ছিল আস্তে আস্তে সেটাও আমরা দেখেছি। এখন এই যে বন্যার শুরুতে কিউ বাড়ছে, কিউ বাড়ার সঙ্গে সঙ্গে ভেলোসিটি বাড়ছে, এবং তোমরা জানো অলরেডি রিভার ট্রান্সপোর্টেশনের থিওরিতে তোমরা কম্পিটেন্স ক্যাপাসিটি এই টার্মগুলোর সঙ্গে তোমরা পরিচিত। তাহলে বর্ষার শুরুতে যখন কিউ বাড়ে এবং ভেলোসিটি বাড়ে তখন ডেফিনেটলি কম্পিটেন্স বাড়ে, এবং কম্পিটেন্স ইজ দ্য by definition this is the maximum size of the particles that a river can carry. So a competence যেহেতু ভেলোসিটির সঙ্গে কানেক্টেড এবং ভেলোসিটি কিউ এর সঙ্গে কানেক্টেড, সুতরাং কিউ বাড়ে। So this is how we can write কিউ বাড়ে
V বাড়ে, দেন কম্পিটেন্স বাড়ে, দেন পার্টিকেল সাইজ ধীরে ধীরে বড় বড় সাইজের পার্টিকেল পানির মধ্যে আসতে থাকে। তাহলে আমরা যদি পার্টিকেল সাইজের কথা ধরি, যে নদীতে ছোট সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত বিভিন্ন সাইজের পার্টিকেল আছে, তাহলে বর্ষা যখন বাড়তে থাকে, কিউ বাড়তে থাকে, ভি বাড়তে থাকে, কম্পিটেন্স বাড়তে থাকে, তখন সবচেয়ে প্রথমে ছোট সাইজের যে পার্টিকেল, সবচেয়ে ছোট সাইজের যে পার্টিকেল, সেগুলো ধীরে ধীরে রিভার বেড থেকে সাসপেন্ডেড অবস্থায় আসে, এবং তারপরে যখন কিউ আরো বাড়তে থাকে, তখন তার থেকে আরো বড় সাইজের পার্টিকেল গুলো রিভারের বেড থেকে সাসপেন্ডেড অবস্থায় আসে। সো বর্ষা যখন আগাতে থাকে এবং কিউ বাড়তে থাকে, এরকম প্রথমে ছোট এবং পরে বড়, যদি আমরা এদিকে এরকম লিখি যে টাইম, তাহলে টাইমের সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় পার্টিকেল ধীরে ধীরে পানির মধ্যে আসতে থাকে। এটা হলো বর্ষার শুরু, যখন কিউ বাড়ছে। কিন্তু বর্ষার শেষের দিকে আবার কিউ কমতে থাকে। সো কিউ যখন কমতে থাকে, ডেফিনেটলি ভি কমতে থাকে এবং কম্পিটেন্স কমতে থাকে। কম্পিটেন্স যখন কমতে থাকে, তখন তোমরা ন্যাচারালি বুঝতে পারছো যে সবচেয়ে বড় সাইজের যে পার্টিকেল, যেটা রিভার আর ক্যারি করতে পারছে না, সেগুলো রিভারের বেডে ফেরত আসবে। এবং ধীরে ধীরে যখন কিউ আরো কমতে থাকবে এবং ভি কমবে এবং কম্পিটেন্স কমবে, তার থেকে ছোট, তার থেকে ছোট এবং তার থেকে ছোট পার্টিকেল গুলো রিভারের বেডে আবার ফেরত আসবে সাসপেন্ডেড অবস্থা থেকে। তার মানে আমরা যদি রিভারের বেডে ডিফারেন্ট সাইজের পার্টিকেল আছে, সেগুলোর লাইফ স্টাডি করি, তাহলে আমরা দেখব যে সবচেয়ে যে ছোট পার্টিকেল গুলো, সেগুলো বর্ষার শুরুতে পানিতে সাসপেন্ডেড অবস্থায় যায় এবং সব থেকে শেষে আসে, এবং সবচেয়ে বড় সাইজের যে পার্টিকেল, যেগুলো পানিতে ভাসতে পারে বিকজ অফ দ্য ইনক্রিজ অফ কম্পিটেন্স অফ দ্য রিভার, সেগুলো সবচেয়ে শেষে রিভারের বেড থেকে লাফ দিয়ে উঠে পানিতে যায়, সাসপেন্ডেড অবস্থায় থাকে, এবং সবচেয়ে প্রথমে আবার সেগুলো ফেরত আসে। So this is the life story of particles in the river bed. So you can understand যে পার্টিকেল গুলো কোনটা সবচেয়ে আগে যায়, কোনটা সবচেয়ে প্রথমে ফেরত আসে, কোনটা সবচেয়ে শেষে যায়, কোনটা সেই পার্টিকেলটা আবার কখন ফেরত আসে। এই পার্টিকেলের লাইফ স্টোরিটা আমাদের এই জন্য জানা দরকার, কারণ আমরা সিভিল ইঞ্জিনিয়াররা রিভার ব্যাংক প্রোটেকশনের জন্য, আমরা আগেই বলেছি, আমরা কম্পিটেন্স থিওরি বা ক্যাপাসিটি থিওরি আমরা ইউজ করি, এবং উই ডিটারমাইন যে আমরা এখানে ছোট নুড়ি পাথর দিব, তার চেয়ে একটু বড় পাথর দিব, বোল্ডার দিব, নাকি কংক্রিটের ব্লক দিব। সো এইখানে আমরা যেই সাইজের পার্টিকেলে দেই না কেন, দোজ আর কানেক্টেড উইথ দিস থিওরি। অর্থাৎ রিভারের ফ্লো যখন বাড়বে, বর্ষা হবে, ফ্লো কত বাড়বে, সেই ফ্লোর সঙ্গে এস্টিমেটেড ভেলোসিটি কত হবে, এবং সেই ভেলোসিটির সঙ্গে কম্পিটেন্স কত বাড়বে বা কমবে, এবং তার সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা কি সাইজের পার্টিকেল রিভার ব্যাংকে দিব, যেটা দিয়ে আমরা এই নদীর এই রিচটাকে ফ্লাড প্রোটেক্টেড রাখবো, বা নদীর এই লোকেশনটাকে মানে যে বাঁধ যেটাকে বলে এমব্যাঙ্কমেন্ট আমরা কিভাবে ডিজাইন করব, সেগুলো থিওরির সঙ্গে রিলেটেড, এবং সেই থিওরি এই কনসেপ্ট বা পারসেপশনের সঙ্গে রিলেটেড। So you can understand the story or the lives of particles depending on size on the riverbed and their propagation or movement pattern during the flood. So এখানে মানে পার্টিকেল সাইজের সঙ্গে তাদের রিভার বেডে থাকা বা সাসপেন্ডেড অবস্থায় থাকার যে স্টোরি, that story is clearly mentioned.
এরপরে হচ্ছে concept of equilibrium and graded stream. What is a stream in equilibrium, or what is a stream যেটাকে আমরা বলি graded stream? Slope is a very important parameter, geomorphological parameter. কিরকম? Slope মানে হচ্ছে রিভারের বেড স্লোপ, অর্থাৎ একটা রিভার লম্বালম্বি চলে যাচ্ছে, এর উপরে পানি আছে, এই যে রিভারের বেড, এই বেডের যে স্লোপ, সেই স্লোপটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং আমরা অলরেডি দেখেছি যে ফ্লাডের সময় এই রিভার বেডে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট মেটেরিয়াল জমে আবার ইরোডেড হয়। সুতরাং ফ্রম দ্যাট থিওরি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে রিভার বেডের যে স্লোপ দ্যাট ইজ সাবজেক্ট টু চেঞ্জ। এবং এই রিভার বেড যদি স্লোপ চেঞ্জ হয় তাহলে যেটা হয়, এই স্লোপ বাড়লে ভেলোসিটি বাড়ে, ঠিক আছে? এবং ভেলোসিটির সঙ্গে এরোশন বা ডিপোজিশনের সম্পর্ক আছে। ইরোশন মানে ক্ষয়ে যাওয়া এবং ডিপোজিশন মানে জমা হওয়া। সো স্লোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্লোপ বাড়লে ভেলোসিটি অনেক বেড়ে যাবে, রিভারের বেডের অনেক পার্টিকেল পানির টানে ভেলোসিটির টানে উঠে চলে আসবে এবং রিভারের বেডের স্লোপ আরো বাড়বে। এবং ডিপোজিশন হবে কখন? যখন এর স্লোপ কমবে, ভেলোসিটি কমবে, এবং ভেলোসিটি এত কমবে যে পানি আর পার্টিকেল গুলোকে টানতে পারছে না, সেগুলো ধীরে ধীরে রিভারের বেডে ফেরত যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্লোপ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মরফোলজিক্যাল প্যারামিটার অফ আ রিভার, যেটা ইরোশন এবং ডিপোজিশনকে কন্ট্রোল করে। অর্থাৎ স্লোপের সঙ্গে ভেলোসিটি কানেক্টেড এবং ভেলোসিটির সঙ্গে ইরোশন এবং ডিপোজিশন কানেক্টেড। Keeping this theory in mind, let us see what does equilibrium, stream in equilibrium mean, or a graded stream mean. মনে করো এই হলুদ সবুজ দাগ দেয়া দুইটা লাইন, এটা এই স্ট্রিমের বা এই রিভারের একটা স্পেসিফিক জায়গা, যেটা আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম বাউন্ডারি দিয়ে লিমিটেড, একটা ক্লোজড জায়গা। তাহলে এই বাম দিকের সবুজ ওয়াল দিয়ে এখানে স্ট্রিমে পানি প্রবেশ করে এবং ডান দিকের সবুজ ওয়াল দিয়ে এই জায়গার পানি বের হয়ে যায়। এখন কোনো কারণে এখানে যদি এরোশন হয়, অর্থাৎ আপস্ট্রিমে যদি এরোশন হয়, তাহলে বাম দিকের ওয়াল দিয়ে প্রচুর পরিমাণে সেডিমেন্ট এই ক্লোজড কন্ডুইটে বা এই ক্লোজড স্পেসে ঢুকবে এবং ডান দিকের ওয়াল দিয়ে কিছু সেডিমেন্ট বের হয়ে যাবে, বা কি হবে আমরা জানি না। ইকুইলিব্রিয়াম স্টেট আমরা সেটাকেই বলবো যখন এই দুই ওয়ালের মধ্যে রিভারে যেই পরিমাণ সেডিমেন্ট প্রবেশ করবে এবং এই ক্লোজড এনভায়রনমেন্ট থেকে যেই পরিমাণ সেডিমেন্ট বের হয়ে যাবে, দুইটা যখন সমান হবে। অর্থাৎ সেডিমেন্ট ইন ইজ ইকুয়াল টু সেডিমেন্ট আউট যখন হবে, তখন আমরা সেটাকে বলবো স্ট্রিম ইন ইকুইলিব্রিয়াম। দেখো, এই ইকুইলিব্রিয়ামের সঙ্গে আমাদের মেকানিক্সের ইকুইলিব্রিয়ামের সম্পর্ক আছে বা সিমিলারিটি আছে। অর্থাৎ আমরা যখন বলি যে দুটা ফোর্স এই দিকে পি,
টানছে এবং এইদিকেও পি ফোর্স টানছে, এবং যখন দুইটার পরিমাণে পি হয় তখন আমরা বলি যে এটা কোনো দিকেই নড়বে না, এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক একইভাবে এটাও কিন্তু তাই। মেকানিক্সে ইকুইলিব্রিয়াম হয় ফোর্স দিয়ে, আর স্ট্রিম যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন তার ইকুইলিব্রিয়াম হয় সেডিমেন্ট এর আদান প্রদানের ভিত্তিতে। অর্থাৎ সেডিমেন্ট যা আসছে এবং সেডিমেন্ট যা বেরিয়ে যাচ্ছে দুটার পরিমাণ যখন সমান তখন আমরা বলছি দ্য স্ট্রিম ইজ ইন ইকুইলিব্রিয়াম বা গ্রেডেড স্ট্রিম। সো দিস ইজ দ্য ডেফিনিশন। এবং আমি একটু আগেই বলেছি স্ট্রিম maintains its equilibrium by adjusting the slope. কারণ স্লোপ বাড়লে আমরা দেখেছি, আগেই বললাম যে ইরোশন এবং ডিপোজিশন কি হবে সেটা নির্ধারিত হয়, এবং ইরোশন বেশি হলে ডিপোজিশন কম হলে স্লোপ অ্যাডজাস্ট করে স্ট্রিম তার ইরোশন ডিপোজিশন কন্ট্রোল করে, এবং স্ট্রিমের যে অংশটুকু ইকুইলিব্রিয়ামে থাকে সেই অংশটুকু এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করার জন্য এই ইরোশন এবং ডিপোজিশন যে মেকানিজম এই দুটাকে ব্যালেন্স করে সে ইকুইলিব্রিয়ামে থাকে। সো একটা স্ট্রিমের যে অংশটুকু ইকুইলিব্রিয়ামে থাকে সেটাকে আমরা বলি গ্রেডেড স্ট্রিম অর আ স্ট্রিম ইন ইকুইলিব্রিয়াম। Factors controlling equilibrium of stream, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর স্ট্রিমের ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে। স্ট্রিম ডিসচার্জ অর্থাৎ কিউ, সোজা কথা ফ্লো রেট। এই ফ্লো রেট আমরা স্টেজ ডিসচার্জ ডায়াগ্রামেও দেখেছি, কিউ যেটাকে আমরা এক্সপ্রেস করি কিউবিক ফিট পার সেকেন্ড, কিউবিক মিটার পার সেকেন্ড or any volume per unit time, এবং Q is equal to A into V। এই রিলেশনশিপ আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি, so it's nothing new for you। এরিয়া হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো। এটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছি রিভারের ক্রস সেকশন, যে তখন আমি বলেছিলাম যে ভেলোসিটি এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য পেপার, কারণ রিভারের যে ক্রস সেকশন A that was in the plane of the paper, সুতরাং A যে প্লেনে V তার পারপেন্ডিকুলার। Among the other factors controlling equilibrium, there is sediment discharge and size of the sediment. By this time তোমরা river transportation theory পড়েছো এবং তোমরা জানো যে how size of the sediment can have impact on amount of sediment, কারণ সাইজ অফ দ্য সেডিমেন্ট ছোট হলে বেশি পরিমাণ পার্টিকেল নদীর পানিতে থাকবে, আর সাইজ অফ দ্য সেডিমেন্ট বড় হলে কম পরিমাণ সেডিমেন্ট পানিতে থাকবে। সুতরাং সাইজ অফ দ্য সেডিমেন্ট এবং সেডিমেন্ট ডিসচার্জ আর কানেক্টেড, এবং that theory you can explain from your knowledge of competence and capacity. Slope is important parameter, এবং একটু আগেই ইকুইলিব্রিয়াম of stream বা graded stream explain করতে আমি তোমাদেরকে explain করেছি how slope can be an important parameter in sediment discharge, এবং channel shape can be important as well, কারণ channel shape খুব যদি চওড়া হয় তাহলে আমরা এটাকে বলি wide and shallow, আর যদি there are two types, এটাকে আমরা বলি wide and shallow, আর এটাকে আমরা বলি deep and narrow. So there are two types of shapes that we discuss in river engineering by river morphology: wide and shallow, deep and narrow. Here it mentions channel slope is important in
sediment discharge এবং আমরা কিন্তু এই channel slope যে important এটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি while we discussed the equilibrium of stream or the graded stream. Next topic is longitudinal profile of a stream. What is longitudinal profile? এখানে define করা আছে। আমরা ম্যাপে যখন রিভার ম্যাপ দেখি তখন আমরা রিভার ম্যাপটাকে প্ল্যানে দেখি অর্থাৎ উপর থেকে দেখি এবং রিভার এবং গ্রাউন্ড সবকিছুই কাগজের লেভেলে থাকে। আর এরকম একটা রিভার যেটা কোনো একটা উৎপত্তি থেকে একটা গন্তব্যের দিকে গিয়েছে, ইউজুয়ালি উৎপত্তি হয় পাহাড়ে এবং তার গন্তব্য হলো সাগরে বা অন্য কোনো বড় নদীতে। এরকম কোনো নদীকে যদি আমরা এনে লম্বালম্বি যে নদীটা ফ্লো করছে সেটাকে আমরা কাটি, পারপেন্ডিকুলার টু দ্য পেপার কাটি এবং কেটে নদীর লেংথ বরাবর একে দেখি, তাহলে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাবো সেই ডায়াগ্রামটা হচ্ছে লংগিটিউডিনাল প্রোফাইল। আমাদের বোঝার সুবিধার জন্য this is an example of longitudinal profile. This is an example of longitudinal profile অর্থাৎ এই রিভারটা বাম থেকে উৎপত্তি হয়ে ডান দিকে কোনো গন্তব্যে পৌঁছেছে এবং এই নদীর লম্বালম্বি বরাবর আমরা কাগজের পারপেন্ডিকুলার যে নদীটাকে কেটে ফেলবো ম্যাপে দেখা রিভারটাকে, তাহলে আমরা যে ডায়াগ্রামটা পাবো সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স অর্থাৎ অরিজিন যেখানে নদীটার উৎপত্তি সেখান থেকে নদীটা বিভিন্ন পয়েন্ট কত দূরে সে উৎপত্তি স্থল থেকে সেটাকে আমরা মাইলে দেখি এক্স মাইল, আর ওয়াই অ্যাক্সিসে দেখতে পাবো রিভারের যে বটম বা বেড আছে সেটা অ্যাবাভ দ্য বেস লেভেল। অ্যাবাভ দ্য বেস লেভেল তোমরা জানো যে বেস লেভেল ক্যান বি এনি মিন সি লেভেল অর আদার datum. So as the river flows এর different distance একটা বেস লেভেল থেকে কত উপরে বা নিচে সেটা আমরা এখানে দেখতে পাই। এর বাইরেও আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমরা দেখতে পাই, সেটা হলো যে নদীর স্লোপ কোন জায়গায় কিরকম সেটা আমরা দেখতে পাই। দেখো উৎপত্তির দিকে পাহাড়ি এলাকায় নদীর স্লোপ অনেক বেশি এবং যত এটা মোহনার দিকে আসে গন্তব্যের দিকে আসে স্লোপ কমতে থাকে। ফর ইউর ইনফরমেশন, বাংলাদেশ এমন একটা দেশ যেটা বেশিরভাগ নদীর গন্তব্যের কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশ এটা ডান দিকে এই ডায়াগ্রামের ডান দিকে থাকা নদীগুলোর রেসপেক্টে ডান দিকে থাকা একটা দেশ। তো এই লংগিটিউডিনাল প্রোফাইল থেকে আমরা অলরেডি আমরা দেখেছি যে রিভারের স্লোপ খুব ইম্পর্টেন্ট প্যারামিটার এবং তোমরা সহজেই দেখতে পাচ্ছ স্লোপ অনেক বেশি লংগিটিউডিনাল প্রোফাইলের বাম দিকে, অর্থাৎ পাহাড়ে যেখানে নদী উৎপত্তি হয়েছে, হয়তো হিমালয়ের দিকে যেখানে আমাদের নদীগুলোর মোস্টলি উৎপত্তি। সো তাই যদি হয় তাহলে উৎপত্তির দিকে এর ভেলোসিটি অনেক বেশি থাকে কারণ স্লোপ অনেক বেশি থাকে এবং সেখানে এই নদীগুলো অনেক খরস্রোত হয়। আর যখন ডাউন স্ট্রিমে অর্থাৎ ডান দিকে আসে, অর্থাৎ বাংলাদেশ এই নদীগুলোর মোস্টলি এই নদীগুলোর যেদিকে সেদিকে আসে, সেদিকে আসলে এই স্লোপটা রিলেটিভলি ফ্ল্যাট হতে থাকে। ফ্ল্যাট হওয়া মানে তোমরা অলরেডি বুঝেছো, ফ্ল্যাট হওয়া মানে ভেলোসিটি কমতে থাকে এবং এইখানে ভেলোসিটি যদি কমে তাহলে বেশিরভাগ মেটেরিয়াল জমা হবে। এখন তোমরা দেখো বাংলাদেশে যে প্রচুর পরিমাণে পলি জমে। নাও ইউ ক্যান এক্সপ্লেইন যে কেন এখানে পলি জমে। বিকজ ভেলোসিটি হিয়ার ইজ স্মল বিকজ অফ দ্য longitudinal profile number 1 আর নাম্বার 2 হচ্ছে দেখো নদীগুলো পাহাড়ি ঢল, যখন বৃষ্টি হয় আসাম বা এসব জায়গা থেকে প্রচুর পরিমাণ পাহাড়ি ঢল এই নদীর মধ্যে দিয়ে আসে পানির মধ্যে দিয়ে, কিন্তু ডান দিকে যেহেতু স্লোপ অনেক ফ্ল্যাট
সে কারণে এই পানি যেই বেগে আসে সেই বেগে এখান থেকে বের হতে পারে না। তার রেজাল্ট কি? তার রেজাল্ট হচ্ছে পানি ধীরে ধীরে সরে, যার ফলে বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়। এবং এই বন্যা যখন হয় আমরা দেখেছি 1 মাস 2 মাস বা 3 মাসও অনেক জায়গায় থাকে। সো very easily you can explain the longitudinal profile of a river and the character of flood or erosion or deposition with respect to that. এবং আমরা এই লংগিটিউডিনাল প্রোফাইল যখন দেখি বিভিন্ন রিভারের, সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে বাংলাদেশ যেহেতু রিভারের ডাউনস্ট্রিম কান্ট্রি, সুতরাং বাংলাদেশের মতো জায়গায় নদীগুলো মোস্টলি স্লো ফ্লো করবে এবং প্রচুর পরিমাণে আপস্ট্রিম থেকে নিয়ে আসা প্রচুর পরিমাণে সেডিমেন্ট এখানে জমা হবে, যা আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতে পাই। সো রিভারের লংগিটিউডিনাল প্রোফাইল কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, কারণ লংগিটিউডিনাল প্রোফাইল, অ্যাজ আই মেনশন অলরেডি, explains the slope of a river, and the slope explains so much about the river morphology, and that morphology can give us information about the velocity of the river, the deposition of the river, এবং যদি ফ্লাড হয় তাহলে সেই ফ্লাডের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন it explains. এখন এখানে কিছু কথা বলা আছে। স্যার, তাহলে কি আমরা একটা জিনিস বলতে পারি যে ইন্ডিয়াতে ইরোশন বাংলাদেশ থেকে বেশি হয়? অল ওভার ইন্ডিয়াতে ইরোশন বেশি এটা বলা যাবে না, তার কারণ তোমাকে এই লংগিটিউডিনাল প্রোফাইলটা দেখতে হবে, যা ইন্ডিয়ার কোন অংশের কথা তুমি বলছো সেটা এই লংগিটিউডিনাল প্রোফাইলের কোন জায়গায় আছে। হ্যাঁ, হয়তো রিলেটিভলি বেশি হয় বাংলাদেশ থেকে যদি সেটা আপস্ট্রিম সাইডে থাকে, বাট এই নদীগুলোর কোন জায়গায় ইন্ডিয়া আছে এবং কোন জায়গায় বাংলাদেশ আছে সেটা আমাদেরকে দেখতে হবে, যেটা সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স আছে কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে what are the functions that determine the longitudinal profile? প্যারামিটার গুলোর কথা বলা আছে, আমরা প্যারামিটার গুলো অলরেডি এক্সপ্লেইন করেছি, so we don't need to repeat that. I think we all understood it. Now what most important or more important is how the equation of longitudinal profile is. আমরা একটা longitudinal profile এর ইকুয়েশন আমরা ডেরাইভ করব ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি ডেরাইভ করতে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো অ্যাজাম্পশন। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট জিনিস একটু মিস করে গেছি, সেটা হলো এই লংগিটিউডিনাল প্রোফাইলের আরেকটা ইউজ আছে। সেটা হলো লংগিটিউডিনাল প্রোফাইল যেহেতু যে কোনো এক্স ডিস্টেন্সে এইচ দেয়, আমাদের এই ডায়াগ্রামে তোমরা দেখছো যে কোনো এক্স ডিস্টেন্সে এইচ দেয়, তাহলে আমরা তো বলেছি যে আমরা বাংলাদেশে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনস্টলেশন, কমার্শিয়াল অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি আমরা নদীর পাড়ে করি, কারণ নদী পথে জিনিসপত্র আনা নেওয়া করা খুব সহজ এবং সস্তা। ঠিক এই কারণে আমরা বড় বড় পাওয়ার প্ল্যান্টও কিন্তু আমরা নদীর পাড়ে করি। এখন আমরা যখন পাওয়ার প্ল্যান্ট করি তখন নদী পথে জিনিসপত্র আনা নেওয়া করা খুব সহজ, এটা যেমন পজিটিভ সাইড, ঠিক একইভাবে আমরা যেই জায়গায় পাওয়ার প্ল্যান্টটা করব সেই জায়গায় যে এক্স, সেই এক্স এ এইচ কত সেটা আমরা দেখি, এবং বন্যা হলে কি পরিমাণ ইনান্ডেশন হবে সেটাও আমরা জাজ করি। সবকিছু জাজ করে, যেহেতু বাংলাদেশ একটা বন্যা প্রবণ দেশ এবং আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা এই ধরনের সেন্সিটিভ কনস্ট্রাকশন যদি করি, তাহলে সেই সব স্ট্রাকচার বন্যায় বা পানির কারণে, রিভার ফ্লোর কারণে কোনো অ্যাডভার্সলি এফেক্টেড হতে পারে কিনা, যা এই ইনস্টলেশনের বা এটার যে পারপাস
সেটাকে ব্যাহত করতে পারে কিনা বা কোনো রিস্ক থাকতে পারে কিনা, এই সবগুলো জিনিসও কিন্তু আমরা এখান থেকে যাঞ্চ করতে পারি খুব কুইকলি। So that is one other important aspect of longitudinal profile we can use it for. Okay, coming back to the equation of longitudinal profile, there is an assumption. Assumptionটা বলছে যে tendency of the stream to rotate at any particular point along the profile is directly proportional to the height of the stream above the base level. যদি আমরা সোজা কথায় ট্রান্সলেট করি, ট্রান্সলেশনটা হচ্ছে রিভার বেডের কোনো একটা পয়েন্ট ডেটাম থেকে যত উপরে সেই জায়গায় ইরোশন তত বেশি হবে, এবং ডেটামের যত কাছাকাছি তত ইরোশন কম হবে। আমরা এটা একটু আগেই আমরা এক্সপ্লেইন করেছি কেন বাংলাদেশের ডিপোজিশন বেশি, কেন পাহাড়ি এলাকায় ইরোশন বেশি, আমরা এটা এক্সপ্লেইন করেছি। সো দিস ইজ দ্য অ্যাজাম্পশন। তাহলে এই অ্যাজাম্পশনটাকে আমরা you remember উপরে ডায়াগ্রাম থেকে what is h and what is x এটা আর এক্সপ্লেইন করার দরকার নাই। h হচ্ছে মিন সি লেভেল থেকে এলিভেশন। তাহলে অ্যাজাম্পশনটা আমরা বলেছি যে ইরোশন ইজ প্রপোর্শনাল টু এলিভেশন। তাহলে ইরোশনকে আমরা যদি dh by dx মাইনাস, এটা হচ্ছে ইরোশন, and this is proportional to h. So this is the mathematical interpretation of the assumption. এই অ্যাজাম্পশনটাকে দেখো, সাইনটাকে ডান দিকে নিয়ে ওখানে লিখেছে, দেন সেপারেশন অফ ভেরিয়েবল করেছে, এবং সেপারেশন অফ ভেরিয়েবল করেছে এবং এরপরে ইন্টিগ্রেট করেছে, ইন্টিগ্রেট করে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এনেছে ফর দ্য সেক অফ ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। ওখানে শুধু কনস্ট্যান্টটা না এনে কনস্ট্যান্টের লগটা এনেছে, এবং তারপরে আফটার ভেরি সিম্পল ম্যানিপুলেশন তোমরা দেখতে পাচ্ছ an equation comes h by c is equal to e to the power minus bx. So this is h is a function of x. এই fx টাকে আমরা এখানে বের করলাম, h by c is equal to e to the power minus bx. So this is the equation of longitudinal profile of a stream. এখানে একটু মাইনিউটলি অবজার্ভ করো, আমরা h আর x এর রিলেশনশিপ যাচ্ছি। সেটা আনতে যে we have two additional parameters, একটা হলো b আর একটা হলো c। এই দুটা হলো কনস্ট্যান্ট। Other than these two constants, h and x are dependent and independent variables. তাহলে তোমরা from your knowledge of differential equation তোমরা দেখছো যে এখানে দুটা প্যারামিটারের মধ্যে কানেকশন h আর x, এবং এই h আর x এর মধ্যে কানেকশন করতে যে দুটো কনস্ট্যান্ট এসছে, একটা হলো b একটা হলো c। এই h by c is equal to e to the power minus bx হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, যেহেতু দুটো কনস্ট্যান্ট আছে এবং কনস্ট্যান্টের মান আমরা জানি না। এই দুটো কনস্ট্যান্টের মান যদি আমরা জানতাম তাহলে we could find the equation for a specific river. That would be a specific solution যেটা actually থাকে for different rivers. So একটা রিভারের জন্য একটা c এবং একটা b এর মান থাকে। Now my question to you is, how can we find specific equation for a river or for any river from this general equation? That is my question to you. ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে করলাম, how we find the
স্যার আগের ডাটাগুলো ইউজ করেছে। That is my question. How to find a specific equation for a specific river? আগের কোন ডাটা ইউজ করব বলো? হ্যাঁ স্যার, আগের স্যার আমরা যেখানে স্যার এইচ আর এক্স জানতাম ওগুলো ইউজ করে স্যার আমি হচ্ছে সি এবং বি এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারি একটা স্পেসিফিক রিভারের জন্য। Right. Good. So if we use basically we need two equations for two parameters, right? So Yes. if we find two equations for two known h values, for two known x values, if we find two h values and put those in the equation, then we can find the values of c and b, right? Okay. এরপরে এই পার্টটুকু আমরা আপাতত বাদ দিচ্ছি। Let's go to the next part. Drainage pattern. What is drainage pattern? আমরা আমি তোমাদেরকে আগে ক্যাচমেন্টের ছবি এঁকেছিলাম এবং ক্যাচমেন্টের ছবির ভিতরে আমি তোমাদেরকে এরকম করে দেখিয়েছিলাম। অর্থাৎ আমি বলেছিলাম যে এরিয়াটা হচ্ছে একটা ক্যাচমেন্ট এবং এর মাঝখানে এই যে ভেইনের মতো যেগুলো আছে এগুলো হচ্ছে নেটওয়ার্ক, চ্যানেল অর ক্যানেল, এবং দিস সেট অফ নেটওয়ার্কস মেক দ্য ড্রেনেজ নেটওয়ার্ক। অর্থাৎ এই নেটওয়ার্ক একটার সঙ্গে একটা কানেক্টেড, রিভারগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড, এবং আ সেট অফ রিভার্স মেক দ্য নেটওয়ার্ক। এবং কোনো একটা ক্যাচমেন্টের পানি এরকম সেট অফ ক্যানেল, যেটাকে আমরা নেটওয়ার্ক বলি, সেই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এই আউটলেট দিয়ে বের হয়ে যায়। এটাকে আমরা বলি স্ট্রিম নেটওয়ার্ক। তো আমি তোমাদেরকে এরকম পান পাতার মতো একটা ক্যাচমেন্ট এঁকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ড্রেনেজ সিস্টেমটা কি। এবং please pay attention that this drainage network is in the plan view. অর্থাৎ আমরা উপর থেকে যখন তাকাই তখন আমরা এটাকে যেরকম দেখি সেটাকে আমরা বলছি ড্রেনেজ নেটওয়ার্ক। এইরকম ড্রেনেজ নেটওয়ার্কেরই আমরা এখন ক্লাসিফিকেশন করব, ডিপেন্ডিং অন উপর থেকে তাকালে এদেরকে কিরকম দেখা যায়। এখানে দেখো বিভিন্ন রকম আছে। এটাকে আমরা বলছি ডেনড্রাইটিক, এটাকে বলছি রেক্ট্যাঙ্গুলার, এটাকে বলছি ট্রেলিস, এটাকে বলছি রেডিয়াল। অর্থাৎ উপর থেকে দেখলে কিরকম দেখা যাবে তার উপরে নির্ভর করে there are 7 drainage patterns. আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়েছি উপর থেকে দেখলে কিরকম দেখা যাবে তার উপরে নির্ভর করে। তার মানে this is kind of qualitative classification. There is nothing of quantification. সেজন্য আমরা এটাকে কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন বলি। অর্থাৎ ড্রেনেজ প্যাটার্নকে উপর থেকে দেখলে কিরকম দেখা যাবে এরকম একটা কোয়ালিটেটিভ ব্যাপারের উপরে নির্ভর করে আমরা তাকে ক্লাসিফাই করছি, এবং সেই ক্লাসিফিকেশনকে আমরা এই 7 ভাগে ভাগ করেছি। এই 7 ভাগে ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়।
প্রথম হচ্ছে ডেনড্রাইটিক। ডেনড্রাইটিক যেটা বাম দিকের যে ডায়াগ্রামটা, এখানে দেখো এটা হচ্ছে একটা মেইন ক্যানাল, এটা অ্যারো দিয়ে এটা আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দেখানো হচ্ছে, এবং এই মেইন ক্যানালের সঙ্গে তার ব্রাঞ্চ এবং তার সঙ্গে তার ব্রাঞ্চ, তার সঙ্গে তার ব্রাঞ্চ, এগুলো কানেক্টেড হয়েছে। এখানে একটা চ্যানেল যখন আরেকটা চ্যানেলের সঙ্গে মেলে, যে অ্যাঙ্গেলে মেলে সেটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, less than 90 ডিগ্রি। এবং এই পুরো নেটওয়ার্কটাকে উপর থেকে দেখতে, দিস ইজ দ্য কোয়ালিটেটিভ পার্ট, যেরকম দেখা যায় মনে হয় একটা গাছের গুড়ির মতো। এই ধরনের ড্রেনেজ প্যাটার্নকে বলা হয় ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন। এরপরে হলো ট্রেলিজ। ট্রেলিজে কি? ট্রেলিজে হচ্ছে এমন জায়গায় ট্রেলিজ প্যাটার্নটা হয় যেখানে এরকম একটা লেয়ার অফ সয়েল আছে, যেগুলো খুব সহজে ইরোশন হয় না, অর্থাৎ একটু শক্ত মাটি, সহজে ক্ষয়ে যায় না। কিন্তু তার পাশেই এমন লেয়ার আছে যেটা খুব সহজে ক্ষয়ে যায়। এরকম যখন জায়গা থাকে যে অল্টারনেট ব্যান্ড অফ সয়েল, যেগুলো ইজিলি এরোডেবল আর নট ইজিলি এরোডেবল, তখন কি হয়, যেসব লেয়ার গুলো খুব সহজে ক্ষয়ে যায়, নদী সেই সব জায়গা দিয়ে ফ্লো করে, ঠিক এইরকম ডায়াগ্রামের মতো। অর্থাৎ দেখো, তাড়াতাড়ি ক্ষয়ে যায় বলে নদী সেখান দিয়ে ফ্লো করে, কারণ নদী সেই মাটিগুলোকে তাড়াতাড়ি সরাতে পারে। এবং এই ধরনের যখন অল্টারনেট ব্যান্ড অফ স্ট্রং অ্যান্ড উইক লেয়ার থাকে সয়েলে, তখন নদীগুলো ওই উইক লেয়ার গুলো দিয়ে ফ্লো করে, এবং সেই লেয়ার গুলো যেহেতু প্যারালাল, নদীগুলো প্যারালাল হয়। অর্থাৎ দেখো, এখানে মেইন রিভার্স আর প্যারালাল টু ইচ আদার, ব্রাঞ্চ রিভার্স মিট দ্য মেইন রিভার্স অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং দুইটা মেইন রিভার যখন এক হয় তখন তারাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করে। সো this is example of trellis. এরপরে হচ্ছে rectangular. This is the main river, and you can see the direction of flow provided by the arrow. So the main river flows, and main river যখন কোনো দিকে টার্ন নেয়, the turn is taken at an angle of 90 degree. এবং main river are branch rivers. When and if they meet at an angle of 90 degree. As a whole, উপর থেকে দেখলে এই ধরনের রিভারকে এরকম মেশ বা জালির মতো মনে হয়। এই জন্য এই টাইপ অফ ড্রেনেজ প্যাটার্নকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন। সো আজকে আমরা এই পর্যন্তই রাখি, সময় শেষ হয়ে গেছে। এখান থেকে আমরা নেক্সট ক্লাস আবার শুরু করব। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আচ্ছা, ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।